চকবাজারে ওয়াহেদ ম্যানশনের দোতলায় রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের প্রতিনিধি দল। এটা যে একটা কেমিক্যাল ভ্যাপার এক্সপ্লোশন, এটা এই স্ট্রাকচারাল ড্যামেজগুলো থেকে দেখে বোঝা যায়। এটা শিওর যে এটা কেমিক্যালের কারণে এক্সপ্লোশন হয়েছে। ঘটনার 5 দিন পরও বার্ন ইউনিটে স্বজনের অপেক্ষা। শঙ্কামুক্ত নন চিকিৎসাধীন 7 জনের 5 জনই। আমার ভাই ল্যাংরা, ওই ছেলেটাই ছিল, 2টা ছেলে, এটাই বড় ছেলে। ডক্টর এসে আপনার মনে করেন গাইডলাইন দিচ্ছে, বাসায় যারা যারা জানেন তাদেরকে বলে দেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে। ইনহেলেশন ইনজুরি আছে সবারই, এই জন্য আমরা এখনো কাউকে আশঙ্কা মুক্ত বলতে পারবো না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোজা সামনে রেখে এবার আগে ভাগেই তৎপর অসাধু ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ মাছ মাংস জব্দ। আইন কঠোর করার তাগিদ ক্যাবের। রফতানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী। দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। উৎসবমুখর পরিবেশে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা। প্রাথমিক তালিকা প্রকাশকাল। নির্বাচনের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় রোগ শনাক্ত হয়নি এখনো। মেডিকেল টিম গঠন। আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। এবং গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতন। অপমানে স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যা। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ। গাড়ির সিলিন্ডার থেকে নয়, চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনের 2য় তলার রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সময় সংবাদকে এ তথ্য জানান বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর MAA শওকত চৌধুরী। এদিকে মানবাধিকার কমিশনের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, সব তথ্য উপাত্ত সংগ্রহ শেষে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। চকবাজার ট্র্যাজেডির পর থেকেই চুড়িহাট্টা আগুনের সূত্রপাত নিয়ে ওঠে নানা প্রশ্ন। সরকারের বেশ কয়েকটি সংস্থা জানায়, ওয়াহেদ ভবনের সামনে রাখা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই লাগে আগুন। কিন্তু এরপর গণমাধ্যমে আসা বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সিলিন্ডার থেকে নয়, ভবন থেকে আগুনের সূত্রপাত। মঙ্গলবার ওয়াহেদ ম্যানশন পরিদর্শন শেষে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর MAA শওকত চৌধুরী সময় সংবাদকে জানান, সিলিন্ডার নয়, ওয়াহেদ ম্যানশনের 2য় তলার বারান্দা থেকে আগুন লাগে। দোতলার বারান্দাতে দেখা যাচ্ছে যে একটা হলো ওয়ালটা পড়ে গেছে, আর একটা হলো ওখানে যে বিমটা, ওই বিমটাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে গেছে নিচে। এবং এটা যে একটা কেমিক্যাল ভ্যাপার এক্সপ্লোশন, এটা এই স্ট্রাকচারাল ড্যামেজগুলো থেকে দেখে বোঝা যায়। এটা শিওর যে এটা কেমিক্যালের কারণে এক্সপ্লোশন হয়েছে। এদিকে মানবাধিকার কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, ওয়াহেদ ম্যানশন ভবনটি সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কিনা এসব বিষয় সামনে রেখে তদন্ত চলছে। এটা কোনো উইলফুল নেগলিজেন্সি কিনা, নাকি এটা অনিচ্ছাকৃত অজ্ঞতাজনিত অবহেলা, নাকি এটা কোনো ন্যাচারাল ডিজাস্টার, না এটা আমরা বিন্দুমাত্র যেখানে সন্দেহ আছে সেটাও ভেবে দেখবো যে ইভেন কোনো স্যাবোটেজ কিনা। এদিকে ওয়াহেদ ম্যানশনে এখনো মিলছে রাসায়নিক কারখানার সন্ধান। ঘটনার 5 দিন পরও নিচতলা নতুন একটি রাসায়নিক কারখানার সন্ধান পাওয়া গেছে। আমাদের অনুসন্ধানের পরপর কিন্তু আন্ডারগ্রাউন্ডে যে কেমিক্যালের গোডাউনগুলো ছিল সেগুলো সরিয়ে নেওয়া হলেও এই জায়গাটির সন্ধান কিন্তু এখনো কেউ পায়নি, যার কারণে কিন্তু এই কেমিক্যালগুলো এখনো সরানো হয়নি। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, চকবাজার, ঢাকা। পুরান ঢাকাকে রাসায়নিক দ্রব্যমুক্ত করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আলাদা 4টি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। আদালত শুনানিতে বলেন, নিমতলির ঘটনার পর প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলে চকবাজারের ঘটনা এড়ানো যেত। নিহতদের স্বজন ও আহতদের যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাও পর্যাপ্ত নয় বলে মনে করেন উচ্চ আদালত। নিমতলির ঘটনার উপর 2010 সালে গঠিত তদন্ত কমিটি
এবং সেই তদন্ত কমিটি কর্তৃক প্রণীত 17 দফা সুপারিশমালা কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করেননি এবং বাস্তবায়ন না করার কারণে আজকে চকবাজারে মর্মান্তিক দুর্ঘটনা এবং এতগুলো মৃত্যুর ঘটনা ঘটলো। এই ব্যর্থতাটাকে কেন অবৈধ এবং ক্ষমতা বহির্ভূত মর্মে ঘোষণা করা হবে না সেই মর্মে রুল ইস্যু করেছেন। ব্যক্তিকে 5 লাখ করে টাকা দেওয়ার জন্য, এটা যেহেতু সরকারের একটি নৈতিক বিষয়, এটা সরকারই দেখবে। বিচারপতিরা আমাকে বলেছেন যে সরকারের গোচরে নেওয়ার জন্য। পেরিয়েছে 5 দিন, এখনো নানা শঙ্কা নিয়ে বার্ন ইউনিটে অপেক্ষায় স্বজনরা। চিকিৎসাধীন 9 জনের 2 জন মৃত্যুর পর ভয় যেন কয়েক গুণ বেড়েছে অন্য রোগীর স্বজনদের। চকবাজারের ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন 7 জনের 5 জন এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। অপেক্ষায় নির্বাক মা, প্রতি অনুপল মুহূর্ত শঙ্কা আর দুর্ভাবনার। সন্তান দগ্ধ হয়ে আইসিইউতে, মায়ের মনটাও যে দগ্ধ হচ্ছে প্রতিক্ষণ। পেরিয়েছে 5 দিন, চোখের পানি শুকায়নি, হৃদয়ের ক্ষত তো আজীবনের। পরিবারের কেউ এক মুহূর্তের জন্য সরছেন না বার্ন ইউনিটের আইসিইউর সামনে থেকে। আমার ভাই ল্যাংরা, ওই ছেলেটাই ছিল, 2টা ছেলে, এটাই বড় ছেলে। কখনো অবস্থা আশঙ্কাজনক, আবার কখনো ভালো, আবার ডক্টর এসে আপনার মনে করেন গাইডলাইন দিচ্ছে। হ্যাঁ, কখনো আবার বলতেছে যে বাসায় যারা যারা জানেন উনি সুস্থ আছেন তাদেরকে বলে দেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু হতে পারে। নিজে সুস্থ হবে এই ধরনের কোনো কথা বলেনি। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যুর পর বাকি 7 জনের স্বজনদের বুকের কাঁপুনি বেড়েছে। নানা আশঙ্কায় কেঁপে উঠছেন তারা বারে বারে। গতকালকে রাত্রে 2 জন মারা গিয়েছে, তো ওটা দেখে আমার আরো বেশি এখন খারাপ লাগতেছে। চিকিৎসক জানিয়েছেন, চকবাজারের আগুনের ঘটনায় দগ্ধ 7 জনের 5 জন এখনো শঙ্কামুক্ত নন। 5 জনের আসলে যেই অগ্নিদগ্ধের যে পরিমাণ শরীরে, সেটার সাথে যেটা সবচেয়ে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে ইনহেলেশন ইনজুরি আছে সবারই। এই জন্য আমরা এখনও কাউকে আশঙ্কামুক্ত বলতে পারবো না, কারণ এই ধরনের ইনহেলেশন ইনজুরির পেশেন্ট যে কোনো মুহূর্তেই খারাপ হয়ে যেতে পারে। শঙ্কামুক্তরা 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন বলে জানান চিকিৎসক। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীতে কয়েকটি মাছ ও মাংসের হিমাগারে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকার একটি হিমাগারে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ পচা মাছ এবং মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ করা হয়। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, 2015 সালের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য পাওয়া যায় এই হিমাগারে। অন্যান্য হিমাগারের তুলনায় এটার পরিবেশটা একটু মানসম্পন্ন, তবে এখানেও বেশ কিছু আইটেম আমরা পেয়েছি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে। আমরা এমনও খাদ্যপণ্য পেয়েছি যেগুলো 2015 সালে এক্সপায়ার হয়ে গেছে। চেইন শপ যেগুলো রয়েছে আমাদের এখানে, তারা বেশিরভাগ প্রোডাক্ট রাখে। এই অপরাধের কারণে এখানে বেশ কয়েকজনকে বেশ কিছু আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় বিভিন্ন হিমাগারে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার সাদিকুর রহমান, যাচ্ছি তার কাছে। সাদিক। হাফসা, এই রাজধানীর তেজগাঁও যে সেফ অ্যান্ড ফ্রেশ ফুড লিমিটেড যে হিমাগারটি, এখানে জানেন যে আসলে দুপুরের পর থেকে এখানে অভিযান চালিয়েছে র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন সারওয়ার আলম, ওনার নেতৃত্বে এখানে বিপুল পরিমাণ আসলে খাদ্যদ্রব্য যেগুলি হিমায়িত, সেসব আসলে মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া গেছে, যেগুলির মান একেবারেই নিম্নমানের এবং অনেক আগেই, কোনোটা 2 বছর কোনোটা 3 বছর আগেই খাবারগুলির মেয়াদ শেষ হয়ে গেছে। তারপরেও এখানে খাবারগুলি সংরক্ষণ করা হয়েছিল। আমরা একটু জানতে চাইবো এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, আপনি আসলে বলবেন যে এই খাবারগুলির কি অবস্থা ছিল, আপনি কি অবস্থা পেয়েছেন? আপনারা জানেন যে আজকে র্যাব 2, আমাদের পানিসেবা অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা। তো এখানে অভিযান পরিচালনা করে আজকে এখন পর্যন্ত প্রায় 1100 মনের উপরে আপনার গরুর মাংস, ভেড়ার মাংস এবং মহিষের মাংস, যেগুলি অনুমতি ছাড়া আমদানি করা হয়েছে এবং সেগুলি এক্সপায়ার হয়ে গেছে আজ থেকে প্রায় 1.5 বছর এবং 2 বছর আগে। এরকম 1100 মন মাংস আমরা জব্দ করেছি। 400 মনের মতো বিভিন্ন মৎস্য আইটেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা, যেগুলি আমদানিকৃত এবং অবৈধ আমদানি করা হয়েছে এবং মেয়াদোত্তীর্ণ, এই সমস্ত পণ্যগুলি জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা 4টা পার্টিকে আইডেন্টিফাই করছি কার মাল, এবং এখানে যে আসলে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরও কিছু গাফিলতি রয়েছে। এখন পর্যন্ত আদেশ দেওয়া হয় না, আমরা এখন পর্যবেক্ষণ করছি আসলে
তো এছাড়া আর কি, আর বিশেষ করে এগুলি আমরা জানতে পেরেছি যে সামনে রমজানকে কেন্দ্র করে এগুলি রমজান একটি বড় ধরনের চাহিদা বাড়বে, সেই সময় এগুলি বাজারে ছেড়ে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। আসলে হাফসা যেটি তিনি বলছিলেন যে এই খাবারগুলির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে, কিন্তু এই খাবারগুলি সামনে যে রোজা, এই রোজাকে কেন্দ্র করে বিশাল একটি ব্যবসা আসলে পরিকল্পনা ছিল। এগুলি হয়তোবা রমজানের সময় বা তার আগেও বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলি কিন্তু বিতরণ করা হতো। এই খাবারগুলি আসলে মেয়াদ উত্তীর্ণ খাবারের জানেন আসলে কি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তো এখানের যারা নগরবাসী আছে। আসলে এর আগেই এই খাবারগুলি আসলে জব্দ করে একটা বিশাল একটা ঝুঁকি থেকে কিন্তু আসলে এই নগরবাসী বা এই যারা রাজধানীবাসী আছে তারা আসলে বেঁচে গেল। এখানে আসলে যারা এখানের এই হিমাগারের মালিক তাদেরকে আসলে ডাকা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কি পরিমাণ সাজা দেওয়া হবে, অর্থদণ্ড, এটা এখনো নির্ধারণ করা হয়নি, পরবর্তী নির্ধারণ করা হবে। এই ছিল আসলে হাফসা সর্বশেষ তথ্য। তেজগাঁও এলাকার বিভিন্ন হিমাগারে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, সেখান থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। খাদ্যে ভেজাল রোধ, মেয়াদোত্তীর্ণ ও পচা বাসি খাদ্য সরবরাহ বন্ধে আইন আরও কঠোর করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার গ্রহণে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সোমবার রাজধানীর 3টি হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাবারের সন্ধান পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আছে বিদেশ থেকে আমদানি করা মাছ, মাংস, ফল সহ নানা খাদ্য সামগ্রী। বিভিন্ন সুপার শপে সরবরাহের জন্যই মজুত করা ছিল এসব। শুধু এসবই নয়, বিভিন্ন সময় পচাবাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায় অনেক নামি দামি রেস্টুরেন্টেও। এমনকি নিজেদের ভেজাল মুক্ত প্রমাণ করতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের স্টিকার নকল করার অভিযোগ আছে কারো কারো বিরুদ্ধে। আর খাবারে ফরমালিন কার্বাইড মেশানোর অভিযোগ তো বহু পুরনো। সরকার থেকে প্রতিনিয়ত মনিটর করা উচিত, কারণ সাধারণ ভোক্তারা এটা বুঝতে পারে না বিধায় তারা চালাইতে পারতেছে। আর রমজান মাসে তো ব্যবসায়ীরা অনেক অতি উৎসাহী হয়ে যায়, তারা অনেক পচা, অনেক ডেট ফেল জিনিসগুলি চালিয়ে দেয় রোজার মাসে। প্রতিদিনই এরকম 100 মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, খাদ্যে ভেজাল বন্ধে চলমান অভিযান আরও জোরদারের পাশাপাশি নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। এরা অনেকটা রাঘববাদ, এদের অর্থবিত্তের যে অভাব আছে তাও নয়, কিন্তু এদের লোভের কোনো সীমা নাই। যে রকমের অভিযান চালানো হচ্ছে তা পর্যাপ্ত নয়, এটা আরও জোরদার করা দরকার এবং শাস্তির পরিমাণও আরও বাড়ানো দরকার। এদিকে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, প্রতিটি খাবারের একটি নির্দিষ্ট সেলফ লাইন থাকে। এটি নিশ্চিত করার জন্যই দেওয়া হয় মেয়াদের তারিখ। মেয়াদ উত্তীর্ণ ভেজাল খাবার গ্রহণে ক্যান্সার সহ নানা জটিল রোগ হতে পারে বলেও জানান তারা। ডিপ ফ্রিজে ঢুকাই দিয়ে আমি যদি মনে করি যে এটা আমি দীর্ঘদিন খেতে পারবো, এটা কিন্তু ঠিক না। কারণ প্রত্যেকটা খাবারের বেলায় ফুড সায়েন্সে বলা আছে তার শেলফ লাইফ কত। যদি এই কার্বাইড মেশানো ফল খাওয়া হয় তাহলে কিডনি সহ লিভার ডিজিজ, অনেক রকম রোগ হতে পারে। আর শিশুরা যদি এই কেমিক্যালস মেশানো ফলগুলা খায় তাহলে ওরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। সেই সাথে রয়েছে আমাদের গর্ভবতী মায়েরা, তাদের মৃত শিশুর জন্ম সহ মিসক্যারেজ, অনেক রকম সমস্যা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেশি করে দেশি ফলমূল ও শাকসবজি খাওয়া উচিত বলে পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। তবে আমরা যদি দেশীয় ফল কিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এনআরবি প্রকৌশলীদের প্রথম সম্মেলনে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কেবল একটি পণ্যের উপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না। এ কারণে রফতানি বহুমুখীকরণে চিন্তাভাবনা করছে সরকার। উই আর ফর বাংলাদেশ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশে নানান পেশায় কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মধ্যে প্রকৌশল পেশায় জড়িতদের মেধা ও প্রজ্ঞা দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে ঢাকায় আয়োজিত হল প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলন। বিশ্বের 30টি দেশে কর্মরত প্রায় 300 প্রকৌশলীর 2 দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এবং ব্রিজ টু বাংলাদেশ নামের একটি প্রবাসী সংগঠন। মঙ্গলবার এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কনভেনশন অন এনআরবি ইঞ্জিনিয়ার্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশের উন্নয়নে বিনিয়োগ করার আহ্বান জানান প্রকৌশলীদের। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আজকে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করছি,
সেখানে আমরা আশা করি যে যারা বিদেশি তারা তো বিনিয়োগ করবে, আমাদের প্রবাসী যারা তারাও বিনিয়োগ করতে পারেন। শহরের পাশাপাশি গ্রামের উন্নয়নে সরকার মনোযোগী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। একটা জিনিস রপ্তানির উপরে নির্ভরশীল করে একটা দেশ চলতে পারে না, আমাদের রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গবেষণা শুরু করেছি। গবেষণার মধ্য থেকে জুট জিনোম আবিষ্কার করা হয়েছে এবং এই পাট থেকে আমরা বহু কিছু এখন উৎপাদন করতে পারি। সেই সুযোগটা আমাদের সামনে এসেছে, সেটা আমাদের কাজে লাগাতে হবে। এই সম্মেলন থেকে দেশের উন্নয়নে করণীয় ঠিক করতে কার্যকর সুপারিশ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে বলেও জানান সরকার প্রধান। দেশের উন্নয়নকে আরো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ডাকসুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও হল সংসদে ছাত্রলীগ ছাড়া পূর্ণ প্যানেল দিতে পারেনি অন্য কোনো সংগঠন। ফলে বেশ কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন ছাত্রলীগ প্রার্থীরা। যাচাই বাছাই শেষে কালই প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীদের সময় দেওয়া হয় মাত্র 3 ঘন্টা। এই সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিকে ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার বিরোধী সংগঠনগুলো বলছে নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। পরিস্থিতি দেখে আমি সিদ্ধান্ত নিব যে কি করব না করব। মানে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালো। ডাকসু নির্বাচনের পরিবেশ এখনো কিন্তু সৃষ্টি হয়নি। ছাত্রদের মধ্যে এখনো কিন্তু আতঙ্ক আছে, তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে, আসলে তারা ভোট দিতে পারবে কিনা। তারা যদি ক্যাম্পাসে না আসে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি তাদেরকে যদি সেভাবে গ্রহণ না করে, এখানে তো সহাবস্থানের বিষয় না, আমরা তো তাদেরকে বাধা দিচ্ছি না। কেন্দ্রীয় ছাত্র সংসদে সবগুলো সংগঠন তাদের পূর্ণ প্যানেল দিয়েছে, কিন্তু হল সংসদে একেবারে ভিন্ন চিত্র। ছাত্রলীগ ছাড়া বাকিরা পারেনি প্রার্থী তালিকা পূর্ণ করতে। মেয়েদের 5টি হল ও ছেলেদের জগন্নাথ হলে কোনো প্রার্থী দিতে পারেনি ছাত্রদল। বাম ছাত্র জোট ও কোটা আন্দোলনকারীরা কোনো রকম গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রকে আমাদের 2 জোটের প্যানেল হয়েছে। আমরা কেন্দ্রীয় প্যানেল দিয়েছি এবং সবগুলো হলেও আমাদের মোটামুটি প্যানেল চূড়ান্ত হয়েছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে 13টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে 19টি। সুফিয়া কামাল ও শামসুন্নাহার হলে 13 পদের বিপরীতে 22টি। অন্য হলগুলোতে একটু বেশি জমা পড়লেও বেশ কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন ছাত্রলীগের প্রার্থীরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর কামরাঙ্গীরচরে হেলে পড়া ভবন ভাঙার প্রস্তুতি বিআইডব্লিউটি এর, কেটে ফেলা হয়েছে আশপাশের গাছপালা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত 15 দিনে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরও 4 জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার বেশিরভাগ মানুষ এখন মুখ ঢেকে চলাফেরা করছেন। এ ঘটনায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মরিচপাড়া নয়াপাড়া গ্রামে সম্প্রতি অজানা রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পাশের বাউরুভিটা ও বন্দরপাড়া সহ কয়েকটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। নারী, শিশু ও বৃদ্ধা সহ এলাকার বেশিরভাগ মানুষ মুখ ঢেকে চলাফেরা করছেন। এরকম করে মানুষগুলা মারা গেল, কি হবে, সবাই আতঙ্ক খায় যায়। ওই অসুখগুলা আমার বাচ্চাগুলাকে ধরে নাকি, ওইভাবে আমার সংসারটাও নষ্ট হয়ে যায় নাকি, এটাও মনে করছি, ভয় পাচ্ছে। এটা এখানে পর 15 দিনের মধ্যে 5 জন মানুষ মারা গেল। আমরা ভয়ে কেউ বাড়ি থেকে বাইরে হইতে পারতেছি না। এখন পর্যন্ত এই রোগের কেউ কোনো ভাইরাসের কথা বলতে পারেনি। এখন পর্যন্ত এটার কোনো চিকিৎসা এলাকায় শুরু হয়নি। এ ঘটনায় স্থানীয় ভান্ডারদহ উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোগটিকে আমাদের যেন কোনো কিছু ব্যবস্থা করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার এবং ইউনো স্যারের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এবং পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ। রোগ নির্ণয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 2টি মেডিকেল দল গঠন করা হয়েছে। নতুন করে আক্রান্তদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আমাদের এই হসপিটালে আমরা একটা কেবিন রেডি রাখছি এবং আমাদের অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক রেডি আছে। প্রাথমিক ম্যানেজমেন্ট দেওয়ার যে সব সুযোগ সুবিধা আমাদের আছে সবকিছু আমরা 24 ঘন্টা একদম রেডি করে রাখছি। গত 12 ফেব্রুয়ারি মরিচপাড়া নয়াবাড়ি গ্রামের তাহের মিয়া সহ তার পরিবারের 5 সদস্য মারা যান। গ্রামের আরও 4 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে স্কুল পড়ুয়া মেয়ে। জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নূর আলম আকন্দ রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অপমান ও নির্যাতন সইতে না পেরে লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিল 10ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী রানী। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, ক্ষোভে ফুঁসে উঠেছে গ্রামবাসী ও সহপাঠীরা। কিছুতেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। স্বজনদের অভিযোগ, সোমবার গাইবান্ধা সদরের ধনকুটি গ্রামে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে শ্রাবন্তীর মা দীপ্তি রানীকে নির্যাতন করে প্রতিবেশী লিখন দাস। এক পর্যায়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় শ্রাবন্তীকে। এতে লজ্জা ও ক্ষোভে আত্মহত্যা করে শ্রাবন্তী। আমরা শাস্তি চাই, ওর আমার ফাঁসি চাই, ফাঁসির বদল ওর মা যখন কোল খালি আছে ওর মা যেন ওর কোল খালি হয়। এটা আসলে গ্রহণযোগ্য নয়। এই ঘটনার পুনরাবৃত্তি কেউ চায় না, আমিও চাই না। এখানকার উত্তেজিত জনগণ, স্টুডেন্ট সবাই আজকে মানববন্ধন করছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। আত্মহত্যার প্ররোচনা আমরা মামলা নিয়েছি এবং অন্যান্য নির্যাতন আরও কিছু করা হয়েছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং পোস্টমর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে এবং সার্বিক তদন্ত থেকে আমরা যা পাবো সেটার উপর ভিত্তি করে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিব। শ্রাবন্তী রানী গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত লিখন ও তার পরিবার। সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর কামরাঙ্গীর চরে হেলে পড়া ভবনটি ভাঙতে শুরু করেছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কবির, রাজধানীর কামরাঙ্গীর চরের রসুলপুর নামক যে জায়গাটি, খলিফাঘাট বা রসুলপুর নামে স্থানীয় লোকজন একে চিনে থাকেন, এই রসুলপুরে যে ভবনটি গতকাল বেলা 11:30 থেকে 12টার মধ্যে এই সময়টাতে একটু অংশ হেলে পড়ে, উত্তর দিকে হেলে পড়েছে। সেই ভবনটি ভাঙার জন্য গতকাল থেকেই কিন্তু সিটি কর্পোরেশন এবং রাজুক সহ বিভিন্ন সংস্থা তারা বেশ তোড়জোড় শুরু করে। তবে বুয়েটের বিশেষজ্ঞ দল গতকাল এসে পরামর্শ দেওয়ার পরে আজ সন্ধ্যা 7টার দিকেই ভাঙন অভিযান শুরু হয়। এখন যে অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত বিআইডব্লিউটি এর 2টি এক্সকাভেটর দিয়ে এখানে ভবনটিকে ভাঙা হচ্ছে। 5.5 তলা ভবন, যেটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একটু আগে আমরা বিআইডব্লিউটি এর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন, যদিও বিআইডব্লিউটি এর চেয়ারম্যানও এখানে আছেন, তিনি কথা বলেছেন একজন উপপরিচালক আরিফউদ্দিন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভবনটি আজকের মধ্যেই ভাঙার একটা চেষ্টা তারা চালাবেন। এবং এর আগে একটু জানিয়ে রাখি যে ভবনটি যেহেতু মূল রাস্তা থেকে বেশ কিছুটা পথ দূরে, সে কারণে রাস্তা তৈরি করতে বেশ কয়েকটি কাঁচা টিন শেড যে ভবন আছে বা আধা পাকা ভবন আছে, যে কয়েকটি কক্ষ আছে, এগুলোকে ভেঙে ফেলতে হয়েছে। আর সেগুলো ভাঙার পরেই মূলত বিআইডব্লিউটির যে স্ক্যাভেটর এটি ভিতরে প্রবেশ করে। এখানে শুধু বিআইডব্লিউটি এর, যদিও এটা মূল দায়িত্ব না, কিন্তু তাদের যেহেতু ভাঙার সক্ষম যন্ত্রপাতি এই মুহূর্তে প্রস্তুত আছে, সে কারণে তাদের সহায়তা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের স্থানীয় যে কাউন্সিলর আছেন তিনি জানিয়েছেন। আর এই ভবনের নিরাপত্তার এবং আশপাশের ভবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনেক আগে থেকেই আশপাশের লোকজনদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখান থেকে সরে গিয়ে নিরাপত্তা অবস্থানে রয়েছেন। এখন মূলত যারা উদ্ধারকারী, যারা ভবনটি ভাঙতে এসেছেন মূলত তারা এখানে অবস্থান করছেন। আশপাশে উৎসুক জনতা আছে, আশপাশের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে অভিযানটি এখন চলছে। রাত কটা নাগাদ এটি শেষ হয় তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে রাত 10টার কিছুটা পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এখানে আসার কথা রয়েছেন। এখন পর্যন্ত খবর হচ্ছে যে ভবনটি ভাঙতে অভিযান চলছে। রাজধানীর কামরাঙ্গীর চরে হেলে পড়া 5 তলা ভবন ভাঙার বিষয়ে আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন রিপোর্টার মিজানুর রহমান কবির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
চকবাজারে ওয়াহেদ মেনশনের দোতলায় রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের প্রতিনিধি দল। চিকিৎসাধীন 7 জনের 5 জনই সংকটাপন্ন। রোজা সামনে রেখে এবার আগেভাগেই তৎপর অসাধু ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ মাছ মাংস জব্দ। আইন কঠোর করার তাগিদ ক্যাবের। রফতানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। উৎসবমুখর পরিবেশে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা। প্রাথমিক তালিকা প্রকাশকাল। নির্বাচনের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতন, অপমানে স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যা। অভিযুক্তের শাস্তি দাবিতে বিক্ষোভ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।